বাংলাদেশের মানুষদের মানসিক স্বাস্থ্যের উপর করা 2018 সালের জরিপ অনুসারে 18 বছর বা তার বেশি বয়সের মানুষের মধ্যে মানসিক ব্যাধিগুলির সামগ্রিক বিস্তার ছিল 18.7%। আর এরা সবাই মনে করে তারা সুস্থ স্বাভাবিক, কারণ সুস্থতা খালি একটাই, শরীরের ভালো থাকা। মানসিক অসুস্থতা যা তিল নিতে। ব্যঙ্গাত্মক বচন অনিমেষের। নানাভাবে নাইমকে বোঝাতে তৎপর হয় সে, কিন্তু তবুও নাইম মানতে নারাজ। শেষে উপায়হীন হয়ে নাইমকেই হুমকি দিতেই হয় অনিমেষের। এমন হুমকি যার তরুণ হাজারবার নত হবে যুবক। দেখ, তুই যদি আমার কথা না মানিস তাহলে ভাবি আর নাহিবাকে আমি আমার বাসায় নিয়ে যাব। তুই কিন্তু অতিরিক্ত করছিস অনি। কি এখন মারবি আমায়? এই প্রতিদিন আমার পবিত্র বন্ধুত্বের। এত বছর রোদ হোক বৃষ্টি হোক সব সময় ছায়ার মতো তোর পাশে থেকেছি, তার বিনিময়ে এই কাজ তোর? আবেগপ্রবণ ভঙ্গিতে বলে অনিমেষ। কখনো এই কপটতাও কাজ করতে পারে। আচ্ছা স্যান্ডি খাস না, যাবো আমি, কিন্তু আজকে ফার্স্ট আর আজকে লাস্ট। অনিমেষ নিজের কথায় রাজি করানোর উত্তেজনায় জড়িয়ে ধরে নাইমকে। নাইম মৃদু ধাক্কায় সরিয়ে বারান্দায় চলে যায়। সে বিপুল রেগে আছে। নাইমের আচরণের তোয়াক্কা করল না অনিমেষ, বরং চেঁচিয়ে বলল, বিকেলে বের হব, রেডি হয়ে থাকিস। ভাবি আর তুই। গুলশানে বাপের এক পরিচিত মনের বিশেষজ্ঞ আছে, তাকেই দেখাবো। অরবিন্দ ভট্টাচার্যের সামনে বসে আছে নাইম, অনিমেষ ও বাসন্তী। নাইমের বিরক্ত লাগছে, কারণ আসার পর থেকে এক দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করে যাচ্ছে, স্বাগতম জানানো ছাড়া একটা শব্দ উচ্চারণ। ডাক্তার তো ডাক্তার, সাথের মেয়েটি আসক্তিকর ফ্ল্যাটির চাহনি আরো বিরক্তিকর লাগছে। এত বিরক্ত বা রাগ হওয়ার কিছু নেই ইয়াংম্যান। আমার মেয়ে তোমার গানের ভক্ত, তাই এমন করছে। আর আমায় তো তোমার চালচলন, অঙ্গভঙ্গি, আচার আচরণ পর্যবেক্ষণ করতে হবে, না হলে রোগ কি করে ধরব? নাইম বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। তা দেখে যেন বেশ মজা পায় প্রায় 40 ঊর্ধ্ব লোকটি। গা দুলিয়ে হেসে ওঠে। একটু বেশি আত্মবিশ্বাস আর অহংকার তোমার। এত অহংকার ভালো না যুবক। কখন ভেঙে গুড়িয়ে যায় কে জানে। সবই উপরালার খেলা। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করেছিল নাইম, ওই যে ইমেজ, তা রক্ষার্থেই। কিন্তু এ কথায় একদম তেলে বেগুনে জ্বলে ওঠে সে। গো টু হেল উইথ ইউর জাজমেন্ট, আই ডোন্ট কেয়ার। আর অনি এই ডাক্তার না, তুই দেখা। আই এম নট ইন্টারেস্টেড। হনহনিয়ে বেরিয়ে যায় সে। যাওয়ার আগে ঠাস করে দরজাটা লাগিয়ে যায়। কেঁপে ওঠে বসে থাকা সকলেই। ইস, কি অ্যাটিটিউড নাইম বাবুটার। অরবিন্দ ভট্টাচার্যের মেয়ে অনামিকা যেন এতেও অভিভূত হয়েছে। বাসন্তীর এবার বিরক্তই লাগছে মেয়েটাকে। দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিয়ে ওঠে অরবিন্দ ভট্টাচার্য। পেশেন্ট সম্পর্কে আমার কিছু জানার আছে আপনাদের থেকে। আমি যা যা প্রশ্ন করব তার ঠিক ঠিক উত্তর দিবেন। কিছু লুকাবেন বা হোয়াইট ওয়াশ দেওয়ার চেষ্টা করবেন না। নাম কি পারফেকশনিস্ট? খুবই স্পেসিফিক সব কিছু নিয়ে, বা কোনো কিছু ঠিকঠাক না থাকলে এবং ঘরের কাজকুটি থাকলে ক্যাচের ম্যাচের করে? বাসন্তীকে বলতে না দিয়েই অনামিকা উত্তর দেয়, কি যে বলে না বাপি, শি ইজ দ্য মোস্ট ডিজারেবল ব্যাচেলর নাইম। অবভিয়াসলি তার সব কিছুই পারফেক্ট। এবার একমাত্র বাসন্তী নয়, উপস্থিত সবাই বিরক্তি হয়। অনা, তুমি বাইরে যাও তো, বাপি কাজ করছি। অনামিকা মুখ গোমরা করে চলে যায়। বাসন্তী বলে, ওনার সব কিছু খুবই পারফেক্ট চাই। চামচের স্থানে চামচ থাকতে হবে, কাপড়ের জায়গায় কাপড়। এগুলোতে ঝামেলা হলে খুবই রেগে যান। ও, আই গ্রেট সো। আচ্ছা, এখন কিছু পার্সোনাল প্রশ্ন করব। আপনি তো নাইমের ওয়াইফ, তার ব্যবহার আপনার সাথে কেমন? খুবই পজিটিভ, প্রোটেক্টিভ, সন্দেহের প্রহণ, এমন কিছু কি? হুটহাট রেগে যাওয়া আপনার উপর, ছোট ছোট বিষয়ে বাউল্ড হয়ে যাওয়া? বাসন্তী ছোট্ট এক শ্বাস ফেলে। তার দৃষ্টি পায়ের দিকে স্থির। সেভাবেই নাইমের আচরণ কেমন কোনো রকম কপটতা ছাড়াই বলতে শুরু করে। সব শুনে ডাক্তার যা বলে তা শুনতে কেউই প্রস্তুত ছিল না। নাইমের সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে। এটা কিছুই না, বরং একটা অন্ধবিশ্বাস মাত্রা, যা কিছু মানুষের জীবনে অতপ্রতনভাবে জোরে। মানে এই মানুষগুলো সর্বদা বিশ্বাস করে, এবং মানে তারা সব দিক দিয়ে হুটহাট সেটা গুণ ইমেজ করা, সাকসেস সব কিছুতেই অন্যদের চেয়ে ভালো এবং সবসময় সবার চেয়ে ভালো থাকতে হবে।
এ ধরনের মানুষ সাধারণত খুব বেশি প্রতিযোগিতামূলক হয়, একদমই পরমত সহিংস হয় না, ভুল করলেও মানতে চায় না, বরং কারো মতামত নিতে পারে না, মন্দ আচরণ করে, ইমেজ নিয়ে খুব সতর্ক হয়, কার্যক্ষেত্রেও সবসময় প্রথম থাকতে চায়। সত্যি বলতে এটা একটা বিশ্বাস, সাধারণত সুপিরিয়রিটি কমপ্লেক্স কোনো অফিসিয়াল ডিপজওয়ার্ড না। হ্যাঁ, সাধারণত কিছু ট্রেকিং সেশন বা থেরাপি দ্বারা শুধরানোর চেষ্টা করা হয়, তবে তা তো নিশ্চিত নয় ঠিক হবে কিনা, এবং এই ক্ষেত্রে পেশেন্টের কোপারেশন অনেক জরুরি, যা মনে হয় না নাইমের ক্ষেত্রে সম্ভব। ধক করে ওঠে বাসন্তীর বুকটা। তবে কি হবে না তার সুখের সংসার নাইমের সাথে? স্বাভাবিক হবে না নাইমের চিন্তাধারা, আচরণ একটুও? আপনার হাজব্যান্ড একাধিক ডিসঅর্ডার আছে, এমন মানুষের সাথে আপনি 1 বছর ধরে সংসার করছেন, তাই ভেবে পাচ্ছি। অরবিন্দ ভট্টাচার্যের কথা শ্রবণগত হতেই হকচকিয়ে উঠল সবাই, বিশেষ করে বাসন্তী। এমনটাও শুনতে সে চায়নি। মূলত অনিমেষের কথার দ্বারা তার মনে ক্ষীণ আশার সঞ্চার হয়েছিল যে নাইম 8-10টা স্বামীর মতোই হবে একটু চিকিৎসা পেলেই। এসব কি বলছেন আপনি আঙ্কেল? নাইম তো একদম স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজি, মসজিদ, মাদকদ্রব্য থেকে 10 হাত দূরে থাকে, শিক্ষিত একজন শিল্পী। তবে ও কিভাবে? মৃদু হাসলেন অরবিন্দ ভট্টাচার্য। নাইমের ওসিডি আছে। ওসিডি বলতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই যে বললেন 5 ওয়াক্ত নামাজি, মাদক সেবন করে না, এই দ্বারা সে নিজেকে পারফেকশনিস্ট হিসেবে রাখতে চায়। এই রোগীরা সাধারণত মাত্রাতিরিক্ত পরিষ্কার, পরিপাটি চায় সব কিছু। ধরেন চামচের জায়গায় চামচ না রাখলে ভুলবশত ঘরে রাখলেন, দেখে পুরো ঘর উদার করে ফেলবে। ভায়োলেন্ট হতেও পারে। নাইম তো বোধহয় হয়ও। পরিষ্কার মানুষ একদম পছন্দ নয়। আপনাদের কথায় মনে হচ্ছে পবিত্রতা, এই টার্মটাও নাইমের একটা অবজেকশন। সে চায় সবকিছু পবিত্র থাকুক। দেখবেন যখনই নাইমের মনে হয় সবকিছু পরিষ্কার বা অপবিত্র হয়ে গেছে, তখনই তাকে বারবার পরিষ্কারের প্রয়াস করবে, ঘন্টার পর ঘন্টা ডুবে। শেষ করতেই শব্দ করে কেসে ওঠেন তিনি। ইদানিং যেন সর্দি বেড়েই চলেছে। তার কথায় বাসন্তীর মনে পড়ে যায় এসকর্ট সার্ভিস থেকে ছাড়া পাওয়া দিনটি, যখন জ্ঞানহারা হওয়া অবধি নাইম তাকে বাথটবে রেখেছিল। আর মিসেস খান, আপনার স্বামী আপনাকে মাত্রাধিক বা পজিটিভ বা প্রাকৃতিক কেন বেশি ভালোবাসে বলেই তো অনিমেষ তোমাকেও তোমার বন্ধু বড় বেশি ভালোবাসে, তাই তো এত বছরও কারোর সাথে বন্ধুত্ব করতে দেয়নি। হেসে ওঠেন তিনি। অনিমেষ একটু লজ্জাই পায় এমন রসিকতায়। বাঙালিদের এমন অভিমত হলো, যারা বেশি ভালোবাসে তারাই নাকি সন্দেহ করে, মাত্রা ছাড়া পজিটিভ হয়। আসলে যা কিছু হয় তা হলো তারা মানসিক রোগী, বকিকে কিছুই নয়। আপনার স্বামীর একটা অবসেশন, আপনি নিজেও, তাই আপনাকে নিয়ে এত সীমাহীন সতর্কতা তার। আর আপনার স্বামীর এমন সন্দেহের উপর আচরণ করার কারণ কি জানেন? ওনার ডিউসোনেল জায়ালসি ডিসঅর্ডার আছে। এটাকে অথলার সিনড্রোম বা মরবিড বলে, যেটাতে কোনো প্রমাণ ছাড়াই সর্বক্ষণ মানুষ ভাবে তার পার্টনার বা স্পাউস বা ফিয়েক্সেসকে সন্দেহ করে। তাদের প্রমনিষ্ঠা নিয়ে সন্দেহের ভাবনা তাদের মনে আসে, ভয়ে থাকে প্রিয় মানুষ হারানোর। কোনো পুরুষের সাথে কথা তো দূরে থাক, দেখলেই যেমনটা নাইমের ক্ষেত্রে হয়। সরি টু ইন্টারাপ্ট, আমার অনেক পরিচিত মানুষ আছে যাদের ওসিডি এবং সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, তারাও ভায়োলেন্ট হয়, কিন্তু নাইমের মতো এমন হিংস্র বা অমানবিক কাউকে হতে দেখিনি। এতে রাগ বা নিয়ন্ত্রণ হারা হওয়া কেন? এটা কি ডিউলেলসেল জাইলসির জন্য? নাইমের ইন্টারমিট এক্সক্লুসিভ ডিসঅর্ডারও আছে। এই জন্য ফ্রাস্ট্রেশন সহ্য করার ক্ষমতা শূন্য কোঠায় সহ্য ক্ষমতা কম। অল্পতে রেগে যায়, আগুনের মতো ছারখার করে দেয়। ঠিক ব্যাঠিক জ্ঞানবুদ্ধ হারিয়ে ফেলা, অন্ধক্রূপ, নিয়ন্ত্রণহীন বোধ করা এর কারণেই। এই ডিসঅর্ডারটি মূলত এবং সাধারণত একটি কারণেই হয়, তা হলো অ্যাবিউসিভ ডিসঅর্ডার। মানে ছোটবেলায় কোনো অন্তত ভয়াবহ শারীরিক বা মানসিক বা শারীরিক আঘাত পাওয়া। বলে ভ্রু কুঁচকে তাকান তিনি। বাসন্তী বিনীত সুরে প্রশ্ন করে,
সুস্থ হবেন তো উনি? কোনো উপায় নেই? অবশ্যই আছে, তবে তার জন্য একান্তই নাইমের সহযোগিতা প্রয়োজন। আর আমার একটা সন্দেহ আছে যে নাইমের OLD আছে, অবসেসিভ লাভ ডিপস ওয়ার্ক, মানে এমন একটি কন্ডিশন বোঝা সেখানে একজন ব্যক্তির প্রতি অবসেসেন্ট হয়ে পড়ে আর মনে হয় যে আমি তাকে ভালোবাসি। না না না, নাইম তো সবসময় বলে যে ও ভাবিকে ভালোবাসে না। বলে জিভে কামড় দেয় অনিমেষ। আর চোখে বাসন্তীর দিকে তাকায় সে। মেয়েটি অবিশ্বাস্য চাহনি সহিত তাকে দেখছে। তবে ভালোই। ঘোর ভাঙল অনিমেষ ও বাসন্তীর দুজনেরই। ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ল তারা। বাসন্তীর মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, তবুও নিজেকে জুড়ে রেখে মনকে মিথ্যে আশা দিচ্ছে বারবার। না না, এমন হতে পারে না। নাইম তো আমাকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে আমার। ওনার সমস্যা বলেই সব রাগারাগি, অত্যাচার, কিন্তু ভালোবাসে তো। মনে মনেই তার সব ভাবনা বোঝাপড়া। এত বছর এত অমানবিক অত্যাচার সহ্য করার কারণ কি? শুধুমাত্র একটু ভালোবাসা পাওয়া? প্রকৃত ভালোবাসা? দেবদাস উপন্যাসের পাতায় পাতায় যে ভালোবাসার আভাস পাওয়া যায়, সেই ভালোবাসা। জীবনে কারোরই তো ভালোবাসা পাওয়া হয়নি। বাবার পর নাইমই একমাত্র ব্যক্তি যে তাকে ভালোবেসে কাছে টেনেছিল। এই একমাত্র মানুষটিকে যাতে খোয়াতে না হয়, তাই তো দাঁতে দাঁত চেপে সব শুয়েছে। নিজেকে শূন্য মনে হচ্ছে বাসন্তীর। সে এমন নারী যে কিনা চকচকে সোনা ক্রয়ে টাকা বিলিয়েই গেছে, অথচ নেওয়ার সময় দেখে থলি ভর্তি বালু। অনুভূতির টানাপোড়েনে তার একবার মনে হলো অনিমেষকে প্রশ্ন করবে, তবে জানে তার উত্তর হবে মিথ্যে, অশুদ্ধ, কিংবা উত্তরই পাবে না। শুধু শুধু আর শব্দ খরচ করবে কেন ভেবেই চুপ থাকলো। নিকাবের আড়ালে ভাঙাচোরা নারীটির অনুভূতি আর কারো জানা হলো না। বেডরুমে বিছানায় বসে ফল কাটছে বাসন্তী। নাইম দেখেই বিরক্ত এবং রাগান্বিত হলো। তোমাকে না কতবার বলেছি যেখানে যেটা করার সেখানে সেটা করবা। এটা কি ফল কাটার জায়গা? কিচেনে যাও, চত্বস্য। আপনি তো আমাকে ভালোবাসেন। বেফাস প্রশ্ন বাসন্তীর। চোখে মুখে কৌতূহল, বেদনার ছাপ, উত্তেজনায় স্পষ্ট। নাইম আকস্মাৎ এমন প্রশ্নের কারণ বুঝল না, বরং আরো বেশি বিরক্ত হলো। কিসব আজাইরা প্রশ্ন? কিচেনে যাও। বলেন না সত্যি করে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসি। হয়েছে? শুরু করেছো কি তুমি? আমি কিন্তু রেগে যাচ্ছি। বাসন্তীর দিকে তাকাতেই চমকে ওঠে সে। রমণী নিজ গলায় ছুরি ধরে বসে আছে, তার চোখে অশ্রু, চোখ জোড়া জলজল করছে। তাতে অন্যরকম এক জেদ দেখতে পাচ্ছে আজ নাইম। সত্যি করে বলেন ভালোবাসেন নাকি না? না হলে এই ছুরির আমার চামড়া ভেদ করতে সময় লাগবে না। মিথ্যে বলবেন না দয়া করে, আমি সত্যি জানতে চাই। শুকনো ঢোক গিলে নাইম। ভয় হচ্ছে তার, অতিরিক্ত ভয়, যে ভয়ে মিথ্যে বলার জ্ঞান থাকে না। বাসি না, ভালো। এখন প্লিজ ছুরিটা নামাও, লেগে যাবে বসন্ত, ভয় হচ্ছে আমার। চলে যান, একা ছেড়ে দিন আমায়, চলে যান। আমি যাচ্ছি, তুমি প্লিজ নিজের কোনো ক্ষতি করো না। ভীতিগ্রস্ত যুবক ধীর ধীর পায়ে ঘর ছাড়ে। বাসন্তী স্তব্ধ হয়ে সেখানেই বসে, ভাবছে তার ভালোবাসার ঘর তবে মিথ্যে ছিল। কি করবে এখন? কোথায় যাবে? কিভাবে ভালোবাসার খোঁজ পাবে? মর্নিং মাই হ্যাপি, একটা কিসি দাও তো। মর্নিংটা গুড, বেটার, বেস্ট হবে। ঘুমু ঘুমু চোখে পরিচিত নারী কণ্ঠে এ কথা শুনতেই হুড়মুড়িয়ে জেগে ওঠে নাইম। অস্পষ্ট ভাবে বলে, বসন্ত। আর কিছু বলতে পারে না, তার আগেই যে এক ঝাঁক কোমল বোলতা তার অধর ছুঁয়ে দেয়। সে কি বিষধর ছোঁয়া! স্পর্শ শেষে বাসন্তীর চোখে চোখ রেখে শুধায়, তোমার হৃদয়ে শুষে নিচ্ছি প্রিয়তম, তোমার সবটুকু বিষ আমার দিয়ে দাও। আমার ভালোবাসাটুকু তুমি গ্রহণ করে নাও। নাইমের মাথা স্তব্ধ হয়ে গেছে। বাসন্তীর দ্বারা এমন আচরণ কিছুতেই সম্ভব নয়। তাহলে সে স্বপ্নই দেখছে, অন্যরকম বসন্তের স্বপ্ন। নাইমের চিন্তার মাঝেই কামড় পড়ে ঘাড়ে। সূক্ষ্ম ব্যথায় গা শিউরে ওঠে, নাকি কিছু অন্যরকম অনুভূতির দরুন এই শিহরণ, কে আর জানে। What the hell? সামনে তাকাতেই মুখে তালা লাগে যুবকের। সেই এক নারী মূর্তি চাপা হাসছে তাকে কামড়ে। তাহলে কি বাস্তবেই সবই? ওঠো না নাইম, আজকে তোমাকে রান্নায় হেল্প করবে বুঝলে।
চৈতালি আপুর শরীর রাত থেকে খুব খারাপ। আমি একা একা এত কাজ কিভাবে করি বলো? নাইম ড্যাব ড্যাব করে দেখেই যাচ্ছে নিজের বসন্ত কুমারীকে। এ কোন রূপ দেখাচ্ছে আজ তার একান্ত নিকটবর্তী নারী? গতকাল রাতে বাসন্তী প্রশ্নবিদ্ধ করার পর সে যখন শুতে আসে, বাসন্তী তখন তন্দ্রায় ডুবে। তা দেখে কোনো কথা ছাড়াই সে একপাশে ঘুমিয়ে পড়ে। কি হলো, ওঠো, আজব তো। কাঠখোট্টা কথাবার্তা বাসন্তীর। চিন্তায় ভাটা পড়ে যুবকের। যুবতীর হাব ভাব তার নিকট ভালো ঠেকছে না। তুমি ঠিক আছে বসন্ত? এসব নিয়ে কষ্ট পাওয়ার কি আছে? দেখো, আমি তো তোমার সাথেই আছি, থাকবো। অন্য কেউ তোমার জায়গা নিতে পারবে না আমার জীবনে। তুমিই একমাত্র নারী থাকবে যে আমাকে গভীরভাবে ছোঁবে। তার সান্ত্বনায় যেন আরো ভরকে গেল বাসন্তী। মনে মনে বলে, আরে পাগল বলিস কিনা, আমি পাগল? কি সব বাজারের কথা লাগাই দিয়েছ? ওঠো তো বিছানা থেকে, কিছু তো করো না, খালি প্যান প্যানি আর ঘ্যান ঘেনি। আমার হয়েছে আচ্ছা জ্বালা। ঠিক সেই মুহূর্তের মায়ের চেঁচানোর আওয়াজে সশব্দে কেঁদে উঠল নাইমের পাশে শুয়ে থাকা নাহিবা। নাইম হুড়মুড়িয়ে উঠে কোলে নিয়ে শান্ত করতে শুরু করলো তাকে। বাসন্তী বাবা মেয়ের ভালোবাসা দেখে আলতো হাসলো, তারপর বিছানা গোছাতে লেগে পড়ে। ওকে আবার কোলে দাও, আর তুমি ওর ট্রলিটা নিয়ে আসো, যেটা অনিমেষ ভাইয়া গিফট করছে, সেটা আনবা, তোমার কেনাটা না। অত্যন্ত স্বাভাবিকতার সাথেই আদেশ করলো বাসন্তী, যেন এমনটা কারোর জন্যই নতুন না। নাইমকে কিছু বলতে না দিয়ে নাহিবাকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল সে। তার চোখে মুখে ব্যস্ততা ও প্রয়োজনের অধিক স্বাভাবিকতা। নাইম হাত মুখ ধুয়ে একদম পরিপাটি হয়ে ট্রলি নিয়ে ড্রয়িং রুমে আসলো। বাসন্তী তখন ভাজি করার জন্য গাজর কাটছে। এসছেন মহারাজ, বেশ তাড়াতাড়ি এসে পড়েছেন মনে হলো। আর আধ ঘন্টা পর আসতেন ট্রলিটা নিয়ে। নাইম এতক্ষণ না রাগলেও বাসন্তীর এমন বিদ্রুপ মাখা কথায় বেশ রাগান্বিত হয়ে উঠল। এবার কিন্তু বেশ বাড়াবাড়ি করছো বসন্ত, মেজাজ খারাপ করে ফেলেছো। তার এই ক্রোধ ঠাহর পেল না বাসন্তীর কাছে, বরং বেশ রসকসহীন জবাব রমণীর। রান্নাঘরে যান, রাতের বাসন পড়ে আছে কয়েকটা, একটু সাহায্য করো আমায়। বসন্ত কুমারীর এমন খামখেয়ালিপনা সহ্য হচ্ছে না নাইমের। ক্রোধে দেহের সর্বশক্তি দিয়ে সোফায় লাথি মারে নাইম। বাসন্তীর জোরালো শব্দে কেঁপে উঠলেও প্রতিক্রিয়া নেই। হে যেন ঘি হয়ে পড়ে নাইমের ক্রোধের অনলে। বাসন্তীর দিকে ঝুলে গাল চেপে ধরে তার। বেশি বার বাড়িস না, জানে মেরে ফেলবো। আমার হাতে মৃত্যু অমৃত প্রিয়। বিষাদে মরণ হয়েছে কতবার, কিন্তু আফসোস সেই ভয়ানক বেদনার মৃত্যু আমার নজরে পড়ল না। চাকু সামনে আনে বাসন্তী। নাইম খানিক সরে যায়। তোমার হাত নোংরা করবে কেন প্রিয়? আমিই না হয় তোমার কাজ সহজ করে দিই। বলে যেই না গলায় ছুরি ঠেকাতে যাবে, তখনই নাইম ছুরি ছিনিয়ে নিয়ে সজোরে আছাড় দেয় মেঝেতে। চুলের মুঠি চেপে ঋণে ঋণে সুরে শুধায়। আরে পেয়েছো নাকি তুমি? সবসময় ছুরি ছুরি খেলা। আমাকে পোষ মানাতে চাও তুমি? আমাকে? আমি সেই ছেলে না। ব্যথা লুকিয়ে শব্দ করে হেসে ওঠে বাসন্তী। তুমি বুঝি কুকুর, পোষ মানাবো তোমায়? আমি তো তোমায় জয়ী করে তোমাকে জয় করতে চাই। আর কতবার ছুরি ছিনিয়ে নেবে আমার? এক ফাঁকে একা করেই দেব তোমায়। ধাক্কা দিয়ে বাসন্তীকে সরিয়ে দেয় নাইম। টেবিলে থাকা সবকিছু ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ফ্রাস্ট্রেশনে মাথায় দাউ দাউ করে ক্রোধানল জ্বলছে তার। নিজের মাস্ক আর চশমা বের করে নেয় ড্রয়ার থেকে। এই ঘরে থাকবই না আমি। তুই আমার সাথে বাহাদুরি করিস? হ্যাঁ, আমিও দেখবো তোর এই সাহস কতক্ষণ থাকে। আসলে তোরা সব মেয়ে এক পদের, সব দাস বানাতে চাস ভালোবাসার নামে। এই জন্যই ভালোবাসিনি তোকে, কখনো না। কথাটা কানে ঢুকতেই অস্থির হয়ে পড়ে বাসন্তী। ছুরি তুলে নিয়ে এক পা করে এগিয়ে যায় নাইমের দিকে। যুবক বল ভালোবাসি, অধরে দে ভালোবাসার ছাপ, তা না হলে মুক্তি দিব, এক ধরনই দিব আমি বিহীন। সুখী হরা তুই আমি হীনা হয়ে, না করেছে কেবা। দৃঢ় কণ্ঠ তার। নাইম খেয়াল করলো বাসন্তীর চোখে আজ অন্যরকম জেদ, অটলতা। তাকে কেন যেন প্রভাবিত করলো তা। বাসন্তী তার অমূল্য রতন, যে রতন জীবনে একবারই পায় মানুষ, তাই হারাতে দেওয়ার সুযোগ নেই। অধরের শুষ্ক এক ছোঁয়া দিয়ে অনুভূতিহীন ভালোবাসি উচ্চারণ করেই ঠাস করে দরজা লাগিয়ে বের হয়ে যায় সে।
বাসন্তীর চোখে অশ্রুময় তৃপ্তি। সে আপন মনেই বিড়বিড়ায়, আমার সবটুকু আবেগ, সুখ, অনুভূতি নিংড়ে দিয়ে বেদনা, কষ্ট, অবজ্ঞা, অপমান মাথা পেতে নিয়েছি তোর ভালোবাসার বিনিময়, প্রিয়। আর তুই কত সহজেই বলে দিলে ভালোবাসিস না। আমিও ভেবে নিয়েছি তোর ভালোবাসা আমি ছিনিয়ে নিবই নিব। কেন এত বিষের বিক্ষোভ জেলে তনুতে পরাণে? বারবার কষ্টের করুণ হার কণ্ঠে তুলে নাও। কেন এত কষ্ট পাও? কেন এত কষ্ট পাও তবে? সারা রাত্রি হেঁটে এসে শেষে যদি না পেলে সকাল, তবে এই জাগরণ কেন? কেন এই হেঁটে আসা দুঃখময় কুয়াশার রাতে? কেন তবু শুশ্রার দিকে ছুটে ঘৃণাকে হারানো? যেদিকে ফিরেছে মন সেদিকে ফেরাও নিজেকে। বিষাদ মনে কবিতাটি আবৃত্তি করে যাচ্ছে চৈতালি। সে সাহিত্য অনুরাগী মেয়ে নয় মোটেও, তবে কবিতা আবৃত্তির প্রতি একটা ঝোঁক আছে, বিশেষ করে রুদ্রবাবু আর সুনীল বন্দ্যোপাধ্যায়ের কবিতা আবৃত্তির দিকে। এই কবিতাগুলোর মাঝে অন্যরকম এক শক্তি আছে, যা প্রেমে না পড়েও তার মাধুর্যতার আভাস দেয়, বিরহ বেদনা না পেয়েও বিরহের দমবন্ধ অনুভূতি বোধ করায়। বেশ ভালো আবৃত্তি করো আপু, থামলে কেন? চৈতালি সচকিত হয়ে চোখের অশ্রু মুছে নিয়ে বাসন্তীর দিকে ঘুরল। তার জন্য নাস্তা নিয়ে এসেছে সে। অন্যান্য দিনের চেয়ে আজ বহু বেশি দ্বিধাহীন লাগছে মেয়েটিকে। শুধু শুনেই গেলে, মনে আর নিতে পারলে না? মানে? সারা রাত্রি হেঁটে যদি সকালে না পাও, তবে কেন এই জাগরণ বা হেঁটে আসা? কেন এত কষ্ট সয়ে নেওয়া? ভালোবাসা কি তবুও পেল? আমার মা বাবার যখন তালাক হয় তখন আমার বয়স মাত্র 10। সেই তালাকের পর থেকে একটা মুহূর্ত শান্তি পাইনি। কেউ কখনো ভালোবাসেনি, মা তো মারতই। আবার সে যখন মন চাইতো গায়ে হাত তুলতো, খুব লাগতো বুঝলে। মায়ের মার সহ্য করা যায়, তার শাসন করার অধিকার ভালোবাসার সাথে, কিন্তু ভালোবাসাবিহীন শাসন। মাটাও না কোনোদিন এই বাবা ছাড়া মেয়েটিকে আদর করেনি। আমি বড় বেশি তৃষাতুর ছিলাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য এবং নিজের সবটুকু ভালোবাসা দেওয়ার জন্য। আফসোস কেউ নেয়নি, কেউ দেয়নি, নাইম ছাড়া। তার মারধর সব সহ্য করতে ওই যে দিন শেষে তার দুটো প্রেমময় কথা, আদর, সোহাগ, আমার অসুখে যত্ন পেতাম, ভালোবাসিও তো বলতো, হয়তো মিথ্যেই, তবুও কেউ ভালোবাসার ছিল, কপট হলেও। আমার ভালোবাসার তৃষ্ণা আমাকে বাধ্য করেছিল সব মেনে নিতে। তাছাড়া যেতামই বা কোথায়? কেউই তো নেই আমার। থেমে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। চৈতালি ভাবল, মেয়েটা আসলে আজ কেন যেন দ্বিধাহীন শক্ত। আমি তো আমি, বোকাশোকা এক তৃষ্ণাত্ম নারী। তুমিও তো শুধু কবিতা বলেই গেলে, মনে লাগালে না। যেদিকে ফিরেছে মন সেদিকে ফেরাও নিজেকে। তোমার মন কি সত্যি এই দিকে, নাকি পড়ে আছে সেই ছোট্ট দূর রুমের সস্তা ফ্ল্যাটে কম আয়ের মানুষটার সাথে? ভালো আছো তো তুমি? সত্যি ভালো আছো? বাসন্তী চৈতালির হৃদয়ের কথা বিষমাখা তীরে ছুঁয়ে দিয়ে আর এক দণ্ডও দাঁড়ালো না, বের হয়ে গেল। নির্দয়ের ন্যায় একবার তাকিয়ে দেখলেও না তার তীরে কতটা তর পাচ্ছে লাস্যময় তরিণীটি। অন্ধকারাচ্ছন্ন ঘর, মাথার উপর ছোট্ট একটা হলদে আলোর উৎস শুধু। কমিশনার সাহেব বসে বসে দরদর করে ঘামছেন। চিন্তিত এলাকার পরিচিত বড় ভাই সাদ্দাত নামক প্রতিদিন গরিব হকারদের কাছ থেকে টাকা তোলা গুন্ডাটিও। তবে এসপি মশাই বেশ শান্ত, এবার কোনো গভীর ভুল তিনি করেননি, কিন্তু তবুও মনের কোনো কোণে ভয়। এলাকার ছোট থেকে বড় ক্ষমতাবান সরকারি কর্মচারী, মাস্তান সবই চিন্তিত। আজ যে বৈঠক বসেছে আবার। তাদের চিন্তাভাবনার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এক আগন্তুক। পরনে তার কালো হুডি, মুখে মাস্ক, হাবভাবেই বোঝা যায় অল্পবয়স্ক ছেলে, তবুও তাদের কেমন নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সালাম সবাইকে, কি অবস্থা আপনাদের? ভার গলায় বলতে বলতেই বসে পড়ল নিজের জন্য নির্ধারিত চেয়ারে। ওয়ালাইকুম আসসালাম। ছোট খান সাহেব, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, তবে আপনারা মনে হয় বেশিক্ষণ ভালো থাকবেন না।
রাশভারী কণ্ঠ, একটু ত্রাসিত হয়ে সেখানে উপস্থিতি সকলে। সাদাত, শুনলাম প্রতিদিন 100 টাকা করে নিচ্ছ হকারদের কাছ থেকে। তা তোমার বাপ কি তাদের কাছে তোমার জন্য টাকা কামাই করে রেখে গিয়েছিল? আমি অত আসলে নকলে এইসব কিছু বুঝি না বাপু। তোমাকে আমি একদম টাকা তুলতে তো মানা করছি না। ভিখারি তুমি, ভিক্ষে তুলবে ঠিক আছে, কিন্তু এত টাকা তো আর ভিক্ষা নেওয়া যাবে না। মাথা নুইয়ে ফেলে সাদ্দাত। ভদ্র ভাষায় কি অপমানটাই না করলো ছেলেটা। কমিশনার সাহেব, এসপি সাহেব আর বাকিরা আপনাদের ছোট্ট একটা কাজ দিয়েছি করতে, সাদিককে খুঁজতে। বিনিময়ে টাকা পয়সা সকল রকম সুবিধা দিচ্ছি, তাও আপনারা পাচ্ছেন না। দেন আপনাদের ক্ষমতায় রেখে আমার লাভ কি? প্লিজ এমন করবেন না ছোট সাহেব। আমি আপনাকে নিশ্চিত করছি কিছু দিনের মধ্যেই সাদিককে আমরা আপনার হাতে তুলে দেব। কি বলো সবাই? কমিশনার সাহেব মিনতি করলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই এক সুরে সায় জানালো। বাঁকা হাসে নাইম, তারপর চোখ তুলে শুধায়। আর মিনহাজ, তুমি কিন্তু কাজে আজকাল বেশ ভালোই ফাঁকি দিচ্ছ। অন্ধকার এই দুনিয়ায় কোথায় কি হচ্ছে সে খবর দেওয়ার কাজ তোমার, অথচ আজকাল আমি কোনো খবরই পাই না।